আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। মেসেজ পড়ে আটকে উঠল রুমাইশা। সাফন আজ আবার এসেছে নাকি? তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দরজার সামনে দাঁড়ালো। তারপর কান পাতল দরজায়। না, কোনো শব্দ আসছে না। বড় করে একটা নিঃশ্বাস নিল ও। তারপর আস্তে আস্তে দরজার লকটা খুলল, যেন শব্দ না হয় একটুও। দরজার লক খুলতেই আস্তে করে টান দিয়ে সামনে তাকাতেই কারো চওড়া বুক চোখে পড়ল ওর। বুকের মালিকটাকে সেটা বুঝতে আর বেগ পোহাতে হলো না। নিমিষে মুখে স্মিত হাসি ফুটে উঠল রুমাইশার। সেই সাথে উষিত হলো। বুক থেকে চোখ সরিয়ে সাফনের মুখের দিকে তাকালো। মাস্ক আর গগলস পরিহিতা দীর্ঘকায় ব্যক্তিটি তাই দিকে তাকিয়ে আছে। দরজার সামনে থেকে সরে গিয়ে সাফনকে ভেতরে আসার জন্য জায়গা করে দিল। ধীর পায়ে রুমের ভেতরে ঢুকলো। বিছানায় গিয়ে বসে পড়ল সাফওয়ান। বাম হাত দিয়ে টেনে মুখের মাস্কটা আর গগলসটা খুলে ফেলল। চারদিকটায় চোখ বুলিয়ে নিয়ে দরজাটা আবারও সাথে সাথে লক করে দিল রুমাইশা। তারপর সাফওয়ানের পাশে বসতে বসতে আতঙ্কিত গলায় বলল, আপনি কেন এসেছেন এখন? কিভাবে এসেছেন? কেউ দেখে ফেললে কি হবে আপনি ভাবতে পারছেন? ছাদের দরজা বন্ধ করতে আজ ভুলে গিয়েছিল তোর বাপ, নাহলে রাস্তার ওপার থেকে তোর জানালা দিকে চেয়ে চলে যেতাম। এরপর দুই হাত উপরে উঠিয়ে সাফওয়ান বলল তার টি শার্টটা খুলে দেওয়ার জন্য। রুমাইশা বাথরুমের মতো সাফওয়ানের টি শার্টটা ধরে ওপরের দিকে টান দিয়ে খুলে দিল। তারপর সেটা আলনায় মেলে নিল। বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে চোখ দুটো বন্ধ করে ডান হাতটা উল্টো করে কপালে রাখলো সাফওয়ান। আর তখনই রুমাইশার চোখ চলে গেল সাফওয়ানের হাতের ক্ষতর দিকে। এ কি, আপনার হাতে কেটে গেছে কিভাবে? খুব ভালোভাবেই তো কেটে গেছে দেখি। সাফওয়ানের হাতটা টেনে নিজের কোলের উপর নিয়ে শঙ্কিত হয়ে পড়ল রুমাইশা। ব্যান্ডেজও তো বাঁধেননি, এইভাবে আলগা করে রাখলে তো ইনফেকশন হয়ে যাবে। কিসে কেটেছেন? কাজ ঢুকে গিয়েছিল, ঠিক হয়ে যাবে। তুই এত লাফালাফি করিস না, স্থির হয়ে বস, আমার কাছে একটু আয়, মৃদু স্বরে বলল সাফওয়ান। কিন্তু রুমাইশা শুনল না। উঠে গেল ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলের মাঝ বরাবর একটা তাকে মেডিসিন রাখা তুলো আর ব্যান্ডেজ বের করলো ও। তারপর আবার বিছানার কাছে ফিরে এসে সাফওয়ানের হাতটা কোলের উপর নিয়ে ধীরে ধীরে সতর্কতার সঙ্গে সাফওয়ানের হাতটা ড্রেসিং করাতে থাকলো। খুব আলতো করে স্পর্শ করলো, যেন সাফওয়ান একটু ব্যথা না লাগে। সাফওয়ান ওভাবেই চোখ বুজে রইল। রুমাইশার এই ছোট ছোট সেবা যেন ওর সমস্ত মন দিয়ে শুষে নিচ্ছে। চোখ খুললে হয়তো এই টানটা গভীরভাবে স্পর্শ করাগুলো অনুভব করতে পারবে না। সেই ভয়ে চোখ বন্ধ করে রাখল। রুমাইশা আলতো আলতো হাতে সময় নিয়ে ধীরে ধীরে তুলো দিয়ে ক্ষতটা মুছে মেডিসিনটা লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। সাফওয়ানের মন পুড়তে লাগলো। ওর হাতে বেশি সময় নেই, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। নিজের ভবিষ্যতের কথা ভেবে হতাশ হলো ও। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর হয়তো ওইভাবে পাওয়া হবে না। পুরো জীবনের চিত্র পাল্টে যাবে ওর যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। ও জানবেও না কখন কিভাবে কি হয়ে যাবে। ব্যান্ডেজটা শেষ করে রুমাইশা সাফওয়ানের মুখের দিকে তাকালো একবার। এ কি, আপনার চোখে পানি কেন? ভাইয়া, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আতঙ্কিত হয়ে বলল রুমাইশা। সাফওয়ানের চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। চোখ খোলেনি এখনো ও, আগের মতো করে চোখ দুটো বন্ধ আছে। রুমাইশা তৎক্ষণাৎ হাত দিয়ে হাতের জিনিসপত্রগুলো গুছিয়ে টেবিলের উপরে রেখে দিয়ে সাফওয়ানের কাছে আসলো। তারপর ধরা গলায় বলল, আপনি কেন কাঁদছেন? কি হয়েছে বলুন আমাকে। সাফওয়ানের চোয়ালদায় ধরে সাফওয়ানের মুখের দিকে মনোযোগ দিয়ে তাকালো রুমাইশা। বুড়ো দুটো কুচকুচে কালো সাফওয়ানের সেই দুটো কুচকে আছে, যেন ব্যথাগুলো নিজের ভেতরে রাখার প্রাণপণ চেষ্টা করছে, পারছে না। চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। নাক টানছে সাফওয়ান। ঢোক গিলল বারবার। চোখ খুলুন সাফওয়ান, আমার দিকে তাকান। কি হয়েছে বলুন, দয়া করে বলুন আমাকে, এভাবে কাঁদবেন না প্লিজ। অসহায় দৃষ্টিতে তাকিয়ে মিনতিপূর্ণ কণ্ঠে বলল রুমাইশা। সাফওয়ানের চোখের কোণগুলো হাত দিয়ে পানিটা আস্ত করে মুছে দিল। সাফওয়ান চোখ খুলল এবার। রুমাইশাকে টেনে এনে শুয়ে দিল নিজের পাশে। তারপর উবু হয়ে শুয়ে মাথাটা উঁচু করে রুমাইশার মুখের দিকে দেখল কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকলো রুমাইশার মুখের দিকে। রুমাইশা কি হচ্ছে তা বুঝতে না পেরে অবশ দৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে।
রুমাইশার দিকে তাকিয়ে থাকার রত অবস্থাতেই চোখ দুটো আবারও ঝাপসা হয়ে এলো সাফওয়ানের। হুট করে জড়িয়ে ধরল রুমাইশাকে। রুমাইশার বুকে মুখ লাগিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল ওকে, নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে। সাফওয়ানের এমন ভালোবাসার আক্রমণে হকচকে গেল রুমাইশা। অপ্রস্তুত হয়ে কিছুক্ষণ ইতস্তত করে ধীরে ধীরে নিজের হাত দুটো সাফওয়ানের নগ্ন পিঠের উপরে রাখল। তারপর ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে আপনার? কেন কাঁদছেন আপনি? দয়া করুন বলুন আমাকে। এইভাবে নিজের ভেতরে কথা জমে রেখে কষ্ট পাবেন না প্লিজ। ডান হাতটা সাফওয়ানের চুলের ওপর রেখে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল। সাফওয়ান চোখ বন্ধ করে রুমাইশার বুকে নাক ডুবিয়ে ওর বুকের গন্ধটা টেনে নিল। তারপর ঝর্ণা গলায় থেমে থেমে বলল, আমি বাঁচব না বেশি দিন রিমু। আর বাঁচলেও মানুষ হিসেবে হয়তো বাঁচব না আমি। আমি ধীরে ধীরে হারিয়ে ফেলছি যেন নিজেকে। ঘোর ঘোর লাগছে সব সময়। সব কিছু অসহ্য লাগে আমার। সব কিছু শেষ করে দিতে ইচ্ছে করছে। আমার রুমে আমার দম বন্ধ হয়ে আসে যেন। মাটিতে মিশে থাকতে ইচ্ছে করে সব সময়। আজ ভোরে আমি হঠাৎ কাউকে মনে করতে পারছিলাম না। আমার স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পাচ্ছে হয়তো। কিছুদিন পর হয়তো আমি পুরোপুরি জঙ্গলি জানোয়ার হয়ে যাব রিমু। কাউকে আর আমার মনে পড়বে না রিমু। সবাইকে ভুলে যাব আমি। আমার মস্তিষ্কে আমার সব ভুলিয়ে দিচ্ছে। এরকম হলে আমার মায়ের কি হবে? আমার মা কিভাবে বাঁচবে আমাকে ছাড়া? তোকেও তো ভুলে যাব আমি। তোকে আর কখনো মনে পড়বে না হয়তো। তুই কি করবি আমাকে ছাড়া? সাফওয়ানের চোখ থেকে পানি ঝরঝর পড়ছে আবার। রুমাইশার বুকটা ভিজে যাচ্ছে যেন। এদিকে রুমাইশা যেন জমে গেছে সাফওয়ানের কথায়। সাফওয়ান ভুলে যাবে সব। সব ভুলে যাবে ওকেও। ও কি করবে তখন? ও কিভাবে বাঁচবে সাফওয়ানকে ছাড়া? সাফওয়ান চোখ মুছল। রুমাইশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল ও। যেন একটু আলগা করলে রুমাইশা চলে যাবে ওর আলিঙ্গনের ভেতর থেকে। আমি বাঁচতে চাই রিমু, অনেক অনেক বেশি। এরকম আদর খেতে চাই সারাটা জীবন, সারাটাক্ষণ। তোকে নিজের বউ করতে চাই। আমার মায়ের কোলে মাথা রাখতে চাই। আমার মা বাবার, আমার প্রাণের বাবাকে আগে রাখতে চাই। আগের মতো করে জড়িয়ে ধরতে চাই আবারও। আমার ছোট ভাইটিকে আদর করতে চাই আগের মতো করে। আমার বাচ্চাদের সাথে খেলতে চাই আমি। ওদের মুখে বাবা ডাকটা শুনতে চাই আমি। এসব এসব কেন হলো আমার সাথে? একটা সুন্দর জীবন আমার প্রাপ্য ছিল না রে রিমু? তাহলে আমার সাথে কেন এমন হলো? কি পাপ করেছিলাম আমি? আমি আমি এই বুক থেকে এখন কোথাও যেতে চাই না আর। কখনো না, কখনো না, একটুও না। ডুকরে কেঁদে উঠল সাফওয়ান। রুমাইশার বুকের সাথে মিশে যেতে চাইল যেন। রুমাইশা হতভম্ব হয়ে গিয়েছে এতক্ষণ। সাফওয়ানের কান্নার শব্দ হুঁশে এলো ওর। ও কি করবে ভেবে পেল না। কিন্তু এখন সাফওয়ানের সাথে সাথে ওকেও ভেঙে পড়লে চলবে না। ওকে শক্ত হতে হবে। সাফওয়ানকে সাহস দিতে হবে। নিজের সামনে রুমাইশাকে নিজের দুহাত দিয়ে সাফওয়ান মাথাটা নিচের দিকে নিয়ে এসে কপালে গভীরভাবে একটা চুম্বন দিল। তারপর রুমাইশা বলল, চিন্তা করবেন না আপনি, ঠিক হয়ে যাবে সব। সব ঠিক হয়ে যাবে, সব কিচ্ছু হবে না আপনার। আমি আছি আপনার সাথে। ফুপ্পি আছে, ফুপ্পা আছে, সাফিনা আছে। আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো রাস্তা দেবেন। আপনি আর কাঁদবেন না, মন খারাপ করবেন না আর। আপনি এইভাবে কাঁদলে আমি কোথায় যাব বলুন? কোনো উপায় তো একটা বের হবে। কোনো না কোনো উপায় ঠিকই পেয়ে যাব আমরা। সাফওয়ানকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বুকের মাঝে মিশিয়ে নিয়ে ধরা গলায় বলল রুমাইশা। সাফওয়ান অনেক কষ্টে রুমাইশাকে সামলে নিল। কিছুক্ষণ পর চোখ মুছে রুমাইশার বুকের উপর থেকে মাথা উঠিয়ে থুতনিটা বুকের উপরে ঠেকিয়ে জলে চোখ দুটো দিয়ে তাকালো রুমাইশার চোখের দিকে। তারপর বাচ্চাদের মতো ঠোঁট উঠিয়ে বলল, খিদে পেয়েছে আমার। কিছু খাইনি আমি দুপুর থেকে। দুপুর থেকে খাননি? আপনি আগে বলবেন না? এখন কেন বলছেন? আগে বলেননি কেন? সাফওয়ানকে নিজের উপর থেকে উঠিয়ে দিয়ে নিচে উঠল। তর্জনী দিয়ে নিজের চোখের কোনা জলটুকু মুছে নিল। আপনি এখানে থাকুন, আমি রান্নাঘরে যাচ্ছি। দেখি ফ্রিজে তরকারি আছে কিনা, গরম করে নিয়ে আসছি আমি। দরজা থেকে এগিয়ে যেতে যেতে পেছন থেকে কামিজের কোনায় টান পড়ল। সাফওয়ান অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে রেখে যাস না এখানে প্লিজ। রুমাইশা পেছন ফিরে বিছানায় উঠে বসা সাফওয়ানের মাথাটা নিজের দিকে এগিয়ে নিয়ে কপালে একটা প্রেমপূর্ণ চুমুক এঁকে দিল। তারপর সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, ভেঙে পড়বেন না একদম। আমি এখনই আসছি, 5 মিনিটও লাগবে না।
সাফানে থেকে ছাড়া পেয়ে রুমাইশা ধীরে ধীরে দরজা খুলল। তারপর রান্নাঘরে গেল। বাবার নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। তার মানে বাবা এখনো ঘুমে, আর মা এমনিতেই গভীর ঘুমায়। এত জোরে নাক ডাকার শব্দে যার ঘুম ভাঙে না, তার এই সামান্য শব্দে ঘুম ভাঙবে না। তবু নিঃশব্দে ফ্রিজের দরজাটা খুলে ভাত বের করলো। মাংস বাটিটা বের করে রাখলো বাইরে। রাইস কুকারে ভাতটা গরম করার জন্য অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিল। তরকারিটা চুলায় দিল দ্রুত। মাংসটা গরম হলেও ভাত গরম হতে সময় লাগলো খানিকক্ষণ। রুমাসে একটা প্লেটে বেশ করে ভাত নিল। মাংসের বাটি হাতে করে নিয়ে চলল রুমের দিকে। নিঃশব্দে পা ফেলতে ফেলতে এগোলো। রুমাসে নিজের রুমে যাওয়ার সময় সামনে পড়ল সাফিন। গেস্ট রুম থেকে বের হয়েছে সে। বের হয়ে রুমাইশাকে এক হাতে থালা অন্য হাতে বাটি নিয়ে ওদিকে তাকিয়ে থাকতে দেখে দ্রুত আসলো তার কাছে। এসে বলল, আপু তুমি এত রাতে এখানে? অবাক হলো সাফিন। রুমাইশা অসহায় দৃষ্টিতে ইশারায় চুপ থাকতে বলল, নাহলে বাবা মায়ের ঘুম ভেঙে যাবে। সাফিন রুমাইশার ইশারা বুঝল। নিঃশব্দে হেঁটে এলো রুমাইশার আরো নিকটে। আমি ভাবলাম কে না কে, তাই বাইরে এসেছি। কিন্তু কি ব্যাপার আপু, রাতে তো আমরা একসাথে খেয়েছি, তোমার আবার খিদে পেয়েছে? ফিসফিসে জিজ্ঞেস করলো সাফিন। আমি খাবো না, তোর ভাই খাবে। তুই এখন চুপচাপ নিজের রুমে যা, কোনো সাউন্ড করবি না। রুমাইশা হিসেসে বলল। ভাইয়ের খাওয়ার কথা শুনে সাফিন চোখ বড় হয়ে গেল। ভাই এখানে কখন এসেছে? এসেছে কিছুক্ষণ আগে। ভালো নেই তোর ভাইয়া, ওর মন খারাপ অনেক। তোকে আমি পরে একসময় বলবো, তুই এখন রুমে যা। রুমাইশার কথা মতো সাফিন আবারও নিজের রুমে গেল। রুমাইশা দরজার ডান পা দিয়ে ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিল, লক করলো না। তারপর প্লেটের বাটিটা বিছানার উপরে রেখে রুমের টিমলাইটটা জ্বালালো। সাফান বিছানায় আগের মতো করেই বসে আছে এখনও। রুমাইশা হাত ধুয়ে বিছানায় বসলো। তারপর ভাতের প্লেটটা মাংস নিয়ে ভাত মাখিয়ে মুখে তুলে খাইয়ে দিতে লাগলো সাফওয়ানকে। প্রচণ্ড ভালো লাগলো সাফওয়ানের। শেষ করে ওকে কেউ মুখে তুলে খাইয়ে দিয়েছিল, ওর মনে পড়েছে না। প্রচুর আদর আদর করে রুমাইশা খাইয়ে দিল ওকে। সাফওয়ানের মনে হলো এই মুহূর্তটা যেন কখনো শেষ না হোক। প্রেয়সীর এই মুখে তুলে খাওয়ানো, এই আদর আদর করে তাকানো, মুখের কোণে লেগে থাকা খাদ্যকণাগুলো হাত দিয়ে সরিয়ে দেওয়া, এসব যেন কখনোই থেমে না থাকে। বাকিটা জীবন যেন এইভাবেই কাটে। কিন্তু তা কখনো সম্ভব না। ও আর কোনোদিন বাঁচবে না, জানে না কতদিন বাঁচবে তারও ঠিক নেই। এই নরম হাতটার এই খাবারগুলো আর হয়তো কখনো খাওয়া হবে না। এই মায়া মায়া মুখটা আর কখনো দেখা হবে না। এই সুন্দর চোখের চাহনি দিয়ে কেউ আর ওকে ঘায়াল করবে না। আর কোনো বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পারবে না ও। ও যখন থাকবে না তখন ওর রিমুর অন্য কারো হয়ে যাবে এক সময়। অনেকে ওকে ছুবে, ভালোবাসবে অনেক। আর ওর হয়তো সাফানের কথা মনেও থাকবে না। সাফান হয়তো তখন থাকবে কোনো গহীন জঙ্গলে, হুঁশ জ্ঞানহীন হিংস্র বন্য প্রাণীর মতো ঘুরে বেড়াবে। বা হয়তো বেঁচে থাকবে না, মেরে ফেলা হবে ওকে। এই মানব সমাজে কোনো সভ্যতার কথা হয়তো ওর মনে থাকবে না। আর একসময় নিজের মাতৃভাষাকেও হয়তো ভুলে যাবে। খেতে খেতে আবারও ডুকরে কেঁদে উঠল সাফওয়ান। কেঁদে কেঁদে বলল, আমি বাঁচতে চাই রিমু, আর অনেক অনেক দিন বাঁচতে চাই তোর সাথে একবারে বৃদ্ধ হতে চাই। আমাদের বাচ্চাদেরকে বড় হতে দেখতে চাই। একটা ছোট্ট সুন্দর পরিবার চাই আমি। আমি চাই এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি। আমি তোকে ভুলে যেতে চাই না, আমি কাউকে ভুলতে চাই না আমি কাউকে। রুমাইশা অসহায় হয়ে তাকিয়ে রইল ওর দিকে। সাফনের এই কান্না ভিজে আকুতি যেন ওর বুকের ভিতর এসে আঘাত করেছে। ভাতের প্লেটটা হাত থেকে নামিয়ে একপাশে রেখে দিয়ে সাফানের কাছে সরে এলো ও। বাম হাতটা দিয়ে সাফানের চোখের পানি মুছে দিয়ে চোয়ালে স্পর্শ করে বলল, আর কাঁদবেন না, চুপ করে খেয়ে নিন। কোনো না কোনো রাস্তা অবশ্যই পাওয়া যাবে। এইসব নিয়ে এখন আর ভাববেন না প্লিজ। শরীর খারাপ হবে আপনার। খেয়ে ঘুমান একটু, চোখ ফুলে গেছে আপনার, দ্রুত খেয়ে নিন। তারপর হাতে করে খাবার তুলে আবারও খাওয়ালো সাফনের। মুখের সামনে আবারও খাবার ধরল। সাফান কোনো মতে কান্না থামিয়ে রুমাইশার দিকে তাকিয়ে তাকিয়ে খেতে থাকলো। খাওয়া শেষে টেবিলের উপর থেকে পানির বোতলটা সাফানের কাছে দিয়ে রুমাইশা চলে গেল রান্নাঘরে। প্লেটার বাটি নিঃশব্দে রেখে হাত ধুয়ে আবার এলো রুমে। এসে দরজাটা লক করে দিল। তারপর ডিম লাইটটা বন্ধ করে দিল। বাইরে থেকে জানলা দিয়ে আবছা আবছা আলো আসছে রুমে। দেখা যাচ্ছে কোনো রকমের হাতের হাতের বিছানা পর্যন্ত গেল রুমাইশা। তারপর বিছানায় উঠে সাফানকে বলল,
আপনি একটু ঘুমান, আমি আজান দেওয়ার আগে আপনাকে জাগিয়ে দেব। বাবা মা ঘুম থেকে জাগার আগে আপনি বাড়ি থেকে চলে যাবেন, নাহলে ফেঁসে যাবেন। এবার বালিশটা ঠিক করে তাতে শুয়ে পড়ল রুমাইশা। তারপর 2 হাতে সাফান থেকে বাড়িয়ে মোহনীয় কণ্ঠে বলল, আসুন, আমার বুকে আসুন। সাফান কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে শয়নত রুমাইশাকে দেখল। তারপর রুমাইশার কাছে সরে এসে রুমাইশার বাড়ি দেওয়া এক হাতে আঙুলের ফাঁকে নিজের আঙুলের হাতটা মুঠোয় করে ধরল। তারপর সেই হাতটাকে রুমাইশার মাথার কাছে নিয়ে বিছানার সাথে চেপে ধরল শক্ত করে। এরপর রুমাইশার আরও কাছে এসে ওর মুখের কাছে নিজের মুখটা নিয়ে নিজের শরীরের ঊর্ধ্বাংশের সম্পূর্ণ ভর রুমাইশার শরীরের উপরে ছেড়ে দিল ও। রুমাইশার শরীরের সমস্ত পশম যেন দাঁড়িয়ে গেল সাফওয়ানের স্পর্শে। কেঁপে উঠল ও। অবিন্যস্ত দৃষ্টিতে সাফওয়ানের চোখের দিকে তাকালো ও। নিঃশ্বাস ঘন হতে লাগলো ওর। নিজের বুক, সাফওয়ানের বুকের ভেতরে হৃৎপিণ্ডের কম্পনটা টের পেল। সাফওয়ান নিজের জলজলে চোখের নেশাক্ত চাহনি ফেলল রুমাইশার অক্ষিযুগলে। কিছুকাল ওভাবেই চেয়ে থাকলো দুজন। আসমকে নিজের কুচকুচে কালো অধর যুগলে স্পর্শ করল। স্নেহের চুম্বন বসিয়ে দিল রুমাইশার ললাটে। অবশ্যই চোখ বুঝে নিল রুমাইশা। হৃৎপিণ্ডটা বুকের ভেতর তোলপাড় শুরু করছে ওর। কপাল থেকে অধর সরিয়ে রুমাইশার ঠোঁটের কাছে মুখ নিয়ে এলো। নিজের কালো লকলকে দ্বিখণ্ডিত জিহ্বাটা দ্বারা ধীরে ধীরে লোহন করল রুমাইশার ঠোঁট জোড়ায়। আর তারপর গাঢ় প্রখর চুম্বন বসিয়ে দিল অধর জোড়ায়। রুমাইশার সমস্ত সত্তাকে যেন এক চুম্বনে শুষে নিল সাফওয়ান। শুষে নিতে থাকলো। ডান হাত দিয়ে সাফওয়ানের পেশিবহুল চেপে ধরল রুমাইশা। ওর হাতের নখ বসে গেল সাফওয়ানের বাহুতে, কিন্তু তার বিন্দুমাত্র প্রভাব পড়ল না সাফওয়ানের ওপর। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিল সাফওয়ান। রুমাইশা মুখ থেকে অস্পষ্ট সুরে শব্দ বের হয়ে এলো। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ওর। সাফওয়ান ওর নাকে নিজের নাক স্পর্শ করলো। তারপর নিষাক্ত কণ্ঠে বলল, অনেক ভালোবাসি তোকে, অনেক অনেক, নিচে থেকেও বেশি। রুমাইশার হাতের আঙুলের ফাঁক থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রুমাইশার মুখে একবার তাকালো। তারপর বুকে মুখ ডুবিয়ে শুয়ে পড়ল। পিঠের তলে হাত দিয়ে জড়িয়ে ধরল আরো শক্ত করে রুমাইশাকে। রুমাইশা ওর বাম হাতটা সাফওয়ানের পিঠের উপর রেখে ডান হাতটা ওর মাথায় ছোঁয়ালো। তারপর মৃদু গলায় বলল, ঘুমানো এইবার, আর কোনো কথা নয়, দুষ্টিমিও নয়। রুমাইশার কথায় হাসলো সাফওয়ান। গান শোনা একটা, তারপর ঘুমাবো। রুমাইশার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, এত রাতে গান গাইলে সবাই ঘুম থেকে উঠে চলে আসবে। সাফওয়ান চোখ জোড়া বন্ধ করে ঘুমানো কণ্ঠে বলল, একটা প্লিজ, আস্তে আস্তে গাইলে কেউ আসবে না। তুই ছোটবেলায় কি যেন গানটা গাইতি, তোর মনে আছে? কি গান গাইতাম? আয়ুব বাচ্চার গান, এক আকাশের তারা রে তুই। সারাক্ষণ এই গানটা গিয়ে বেড়াতিস, তোকে থামানোই যেত না। বলতে বলতে হাসলো সাফওয়ান। তারপর আবার বলল, খুব সুন্দর গাইতি তুই এই গানটা। এখন একটা গান শোনা, মাত্র একটা গান, শুনেই ঘুমিয়ে পড়বো, প্রমিস। নাচের বান্দার মতো বলল সাফওয়ান। ঠিক আছে, আপনি আর কোনো কথা বলবেন না। ঘুমের চোটে আপনার কথা গুলিয়ে যাচ্ছে, চোখ বন্ধ করুন, আমি শোনাচ্ছি। সাফওয়ান আর কোনো কথা বলল না। আরও আয়েশ করে রুমাইশার বুকে মুখ ডুবালো। রুমাইশা গান ধরল। খোলা চোখখানা করা বন্ধ, বাতাসের ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরের বাহিরে, আসো ছোট্ট একটা গান করি। যাতে ঘুম পাড়ানি মাসে পিসে এসে পাশে বসে, হাতখানা দিবে কপালে ভরে। ভয় নেই, আছি আমি পাশে, হাতখানা ধরে আছি হেসে। রুমাইশার মিষ্টি কণ্ঠে এই শান্ত স্নিগ্ধ গান শুনতে শুনতে গভীর ঘুমে তলিয়ে গেল সাফওয়ান। রাত প্রায় 4টা। রুমাইশা ঘুমায়নি একটুও। তারপরও ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছে, যদি ঘুমিয়ে যায় তাহলে যেন জেগে উঠতে পারে সময় মতো। সাফওয়ান গভীর ঘুমে ঘুমাচ্ছে, নিঃশ্বাস পড়ছে ওর ঘন ঘন। রুমাইশা মনোযোগ দিয়ে শুনছে সাফওয়ানের নিঃশ্বাসের শব্দ, আর ওর চুলে বিলি কেটে দিচ্ছে। এই খুব বড়সড় ব্যক্তিটাকে নিজে বুকের উপর রাখতে পেরে ওর যেন অন্যরকমের অনুভূতি বয়ে যাচ্ছে সমস্ত শরীরে। প্রচণ্ড রকমের ভালো লাগছে ওর। ঘুমানোর পর একদম বাচ্চাদের মতো লাগছে সাফওয়ানকে। মুখে একটা নিষ্পাপতার ছায়া ফুটে উঠেছে ওর। ব্রু দুটো এখন আর কুঁচকে নেই। মুখটা দেখে বোঝার উপায় নেই যে এই ব্যক্তিটা জিগে থাকলে কতটা হিংস্র থাকে। মিনিট 15 পর সাফওয়ানকে জাগানোর সিদ্ধান্ত নিল রুমাইশা, কিন্তু সাফওয়ানের এই সুন্দর ঘুমটা ভাঙার মন সায় দিচ্ছে না ওর। মনে হচ্ছে আরও অনেক অনেক সময় ধরে ঘুমাকো। কি হতো যদি সাফওয়ান ওর স্বামী হতো,
এই সুন্দর ঘুমটা আর ভাঙাতে হতো না। যতক্ষণ ইচ্ছা ঘুমাতো সাফন। এই ভোর রাতে উঠে চলে যেতে হতো না আর। নিশ্চিত মনে ঘুমাতে পারত সাফন এখন আর বুকে। কারো ভয় থাকতো না তখন কোনো। ভাবতে ভাবতে সাফনের কপালে আলতো একটা স্নেহের চুম্বন বসিয়ে দিল রুমাইশা। তারপর সাফনের মুখে হাত বুলিয়ে দিল। ছোট ছোট করে ডাক দিল সাফনকে। কয়েকবার ডাকার পর চোখ খুলল সাফন। ঘুম কম হওয়ার কারণে চোখ দুটো লাল হয়ে আছে। ঘুম থেকে ওকে জাগিয়ে প্রচণ্ড খারাপ লাগছে রুমাইশার। সাফন ঘুম ভাঙার পর রুমাইশার বুকে আরও কিছুক্ষণ আশভঙ্গিতে শুয়ে থাকলো। বুকের ওপর শুয়ে হাত পা ছুঁড়ে আড়মোড়া ভাঙল। কিছুক্ষণ পর উঠল। উঠে বসে রুমাইশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ঘুমের ঘোর এখনো কাটেনি ওর। চোখ দুটো ডোলে বালিশে শোয়া রুমাইশার দিকে চোখে চোখ তাক করল একবার। রুমাইশা ওকে দেখছিল। সাফনের এমন করতে দেখে রুমাইশা নিঃশব্দে হাসল। তারপর বলল, কি হলো, এভাবে তাকানোর কি আছে? সাফন কিছু বলছে না দেখে রুমাইশা সন্ধ্যার চোখে তাকালো ওর দিকে। তারপর আবারও কিছু বলতে যাবে তখনই সাফন ওর মুখ বন্ধ করে দিল নিজের অধৈর্যের আক্রমণে। অনেকক্ষণ ধরে গভীরভাবে চুম্বন খেল সাফন। রুমাইশার হাতের আঙ্গুলের ফাঁকে নিজের হাতের আঙ্গুলগুলো রেখে বিছানায় চেপে ধরল। সাফনের এমন আক্রমণে দিশেহারা হয়ে গেল রুমাইশা। মনে মনে বিপুল পুলক অনুভূত করল এ। ভালো লাগায় চোখ দুটো বন্ধ হয়ে গেছে ওর। নিজের সমস্ত ইন্দ্রিয় নিয়ে যেন সাফনের প্রাণ প্রগাঢ় চুম্বককে নিজের ভেতরে ধারণ করেছে ও। কিছুক্ষণ পর সাফন ছেড়ে দিল ওকে। ছাড়া পেতেই হাঁসফাঁস করতে লাগলো রুমাইশা। রুমাইশার এমন অবস্থা দেখে মুখ টিপে হাসল সাফন। তারপর রুমাইশার চোয়ালের সাথে নিজের চোয়াল ঘষে মৃদু গলায় বলল, সামান্য একটা চুমোতে এই অবস্থা, এবার তো বিশাল 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 অত্যাচার সহ্য করতে হবে, তখন কি হবে? কথাটা বলেই সাফন রুমাইশার চোয়ালে একটা ছোট্ট করে চুমো দিয়ে বিছানা থেকে উঠে নিচে নামলো আলনা থেকে নিজের টি শার্টটা নেওয়ার জন্য। পিছন থেকে রুমাইশা বলে উঠল, আপনার মুখ দেখে বোঝার উপায় নেই যে আপনি এত অসভ্য। দিনের বেলা আপনি এত গুরুগম্ভীর হয়ে থাকেন, কিন্তু রাত হলে তো দেখছি আপনার হুলিয়াটা পুরোটাই পাল্টে যায়। সাফন টি শার্ট গায়ে দিতে দিতে লুচে দৃষ্টিতে তাকিয়ে নির্বিকার গলায় বলল, শব্দটা অসভ্য না, রোমান্টিক হবে। আর মনে মনে সবাই অসভ্যই চায়, কিন্তু ওপরে ওপরে ভং ধরে তোর মতো। আর এটা যদি অসভ্যতাই হয় তাহলে আমি অসভ্য তোর কাছে। আর যতদিন বেঁচে থাকবো অসভ্যই থাকবো। তারপর চোরা চোখে তাকিয়ে দুষ্ট গলায় বলল, পছন্দ না হলে ঠিকই বাধা দিদি, কিন্তু তা দেননি, কারণ আপনিও চান আমি অসভ্য হই। রুমেশা লজ্জা পেল প্রচুর। লজ্জায় মাথা নত হয়ে গেল ওর। সাফনের কথার বিপরীতে বলার মতো কোনো কথা খুঁজে পেল না। উল্টো কান গরম হতে শুরু করলো ওর। সাফন খেয়াল করলো সেটা। তারপর দুষ্টুমি করে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, চুমোই তো খেয়েছি। আমার তো চুমো খাওয়া শেষ এখন। এখন অসময় এসে লজ্জা পেলে আর কি হবে? রুমেশা কটমট চোখে তাকালো সাফনের দিকে। সাফন সেদিকে চোখ পড়তে অন্যদিকে চোখ ঘুরিয়ে নিয়ে মুখ টেপে হাসলো। রুমেশা দাঁতে দাঁত চেপে মুখটা ঝামা মেরে বলল, আজান দেবে এক্ষুনি, বাড়ি যান। সাফন শব্দ করে হাসলো, কিন্তু সেটা রুমের বাইরে যেতে না দেয় সে আবার বলে উঠল, এই তো যাচ্ছি, এখনই যাচ্ছি। তারপর টেবিলের ওপর থেকে ঘড়ির চাবিটা হাতে নিয়ে আবারও বিছানার কাছে আসলো। রুমেশার দিকে ঝুঁকে আর একটু চুমো খাওয়ার চেষ্টা করলো, কিন্তু মুখ ঘুরিয়ে নিল রুমেশা। সরুন, আপনার মুখে এই চুমো আর আমি খেতে চাই না। আপনি আর জীবনে আমাকে চুমো খাবেন না। খাবো 100 বার, একটা বাধা দেওয়ার চেষ্টা করবি না, বলে খপ করে বাম হাতটা দিয়ে রুমেশের চোয়ালদয় ধরে নিচের দিকে ঘোরালো। তারপর কষে একটা চুমো খেলো। চুমো খাওয়া শেষে রুমেশের কানের কাছে ফিসফিস করে বলল, লাভ ইউ মোর দ্যান মাই লাভ। আর তারপর দ্বিতীয়বার পেছনে না তাকিয়ে দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে নিঃশব্দে দরজার লকটা খুলে চলে গেল বাইরে। এদিকে সাফন এমন ফিসফিসানি কণ্ঠে রুমেশের গায়ের পশম দাঁড়িয়ে গেল। বুকের তলপেটে যেন রক্ত ছল করে উঠল। লজ্জায় নত হলো মুখ। মুখে লাজুক হাসি ফুটে উঠল ওর। অনড় হয়ে বসে রইল বিছানায়। খানিকক্ষণ বাদে দূর থেকে গাড়ির ইঞ্জিন ক্ষীণ শব্দ ভেসে আসলো। রুমেশা বুঝল সাফন আর গাড়ি স্টার্ট দিয়েছে। মুহূর্তে যেন মনটা খারাপ হয়ে গেল ওর। হঠাৎ করেই যেন চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। নির্জনতা ঘেঁষে গেছে ওর আশপাশটায়।
মুখের হাসিটা মিলিয়ে গেল নিমিষেই। বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল রুমাইশা। আজান দিল এমন সময়, ফজরের নামাজটা পড়তে হবে। ঘুম ভাঙল ৮টার সময় রুমাইশার। বাড়ির অন্যরা তখন উঠে গিয়েছে। শামসুল অফিসে আছে ৯টা। আয়েশার নাস্তা বানানোর প্রয়োজনীয় সবকিছু শেষ করেছে। রুমাইশা উঠে এসে ফ্রেশ হয়ে গেল রান্নাঘরে। আয়েশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কাজ থাকলে বলো মা, করে দেই। আয়েশা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, সাফিনকে ঘুম থেকে তোল, একসাথে খেয়ে নি সবাই, নইলে পরে খাবার ঠান্ডা হয়ে যাবে। রুমাইশা ঠিক আছে মা বলে সাফিনেরকে ডাকতে গেল। দরজা কয়েকবার নক করার পরে দরজা খুলল সাফিন। চোখ ডলতে ডলতে বাইরে এলো। রুমাইশা দেখে চোখ পড়তেই কাল রাতের ঘটনা মনে পড়ল। উত্তেজিত হয়ে বলল, রুমি আপু, ভাইয়ে চলে গিয়েছে? রুমাইশা চটি মারল ওর মাথায়। আসতে বলতে পারিস না, শয়তান ছেলে। গেছে ভোরবেলাতে, আজানের সময়। ভাইয়ের কি কিছু হয়েছে আপু? পরে বলবো আনে, তোকে মেসেজে। এখন অফ যা, ফ্রেশ হয়ে যা, খাবি আয়, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে, মা বলেছে, তাড়াতাড়ি আয়। সাফিনকে এক প্রকার ঠেলে পাঠিয়ে দিল ওয়াশরুমে। তারপর আবারও রান্নাঘরে এলো। মায়ের সাথে নাস্তা গুছিয়ে দিল। কাজের ফাঁকে আশা থেকে চোখ পড়ল ওর। থমথমে লাগছে মুখটা। কাজের প্রেশারে হয়তো এমন লাগছে ভেবে আর নিজের কাছে মন দিল রুমাইশা। সাফান বাড়ি ফিরে এলো, তারপর আবার ঘুমাইলো, কিন্তু বেশিক্ষণ ঘুমায়নি। উঠে আবার ফ্রেশ হয়ে পুরো ভোরবেলাটাই উত্তরের জঙ্গলের ভেতরে কাটিয়ে দিয়েছে। এখানে আসলে ওর অদ্ভুত রকমের শান্তি লাগে। এখানে সাপগুলো ওর গায়ের সঙ্গে লেগে থাকতে পছন্দ করে। খুব তাড়াতাড়ি খোলস ছাড়বে ও। গায়ের চামড়াটা খসখসে হতে শুরু করেছে। এই লেয়ারটা উঠে যাবে। পরনে ওর গত রাতের টি শার্ট। হাতে খসখসে ফ্যাকাশে হয়ে যাওয়া চামড়াগুলো স্পষ্ট হয়ে উঠেছে। রুমে গিয়ে লং স্লিভ পরতে হবে ওর, নইলে যে কেউ দেখলে বুঝে যাবে ওর শরীরের অবস্থা। একটু বেলা হলে নিজের রুমে গেল সাফন। ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিল, তারপর বের হলো কালো রঙের ট্রাউজার আর সাদা রঙের লং স্লিভ টি শার্ট পরে। নিজেকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে বসল চেয়ারে মায়ের অপেক্ষায়। রুনিয়া খাবার নিয়ে উপরে আসলো। টি টেবিলের উপরে খাবার রেখে তিনি গেলেন চিলেকোঠার রুমের দরজার কাছে, সাফানের রুমে আছে কিনা চেক করতে। দরজা লক করা নাই, সাফানের ভেতরে আছে। রুনিয়া দরজা নক করতে যাবেন এমন সময় সাফানের দরজা খুলে বের হয়ে এলো। সাফানকে দেখে রুনিয়া বললেন, কাল রাতে না খেয়ে চলে গিয়েছিলি কেন? বলে তো যাবি, না খেয়ে যাবি। আমি খাবার নিয়ে এসে দেখি তুই নেই, দুপুরেও খাসনি। তোর কাজের চাপে যে খাওয়া দাওয়ার সময় হচ্ছে না তোর। মায়ের এই ছোট্ট কিউটি শাসন সাফওয়ান হাসলো, তারপর বলল, রাতে আমি খেয়েছি মা, তুমি চিন্তা করো না। তোমার সাথে আমার অনেক কথা বলার আছে, বসো এখানে, আসো। টি টেবিলের পাশে রাখা চেয়ারগুলোর দিকে নির্দেশ করে বলল সাফওয়ান। রুনিয়া চেয়ারে বসতে বসতে বলল, কোথায় খেয়েছিস? তুই তো বাইরে খাস না কখনো, আর নিচে যে খাবার রেখেছিলাম তা তো সেভাবেই আছে। সাফওয়ান নিজে চেয়ার টেনে বসতে বসতে বলল, ভোরেই খেয়েছি, তবে অন্য জায়গায়। অনেক তুমি চিন্তা করো না, এখন আমি যা বলবো মনোযোগ দিয়ে শোনো। রুনি মনোযোগ দিলেন। সাফওয়ান গম্ভীর হয়ে গেল হঠাৎ করে, তারপর কিছুক্ষণ সময় নিয়ে চোখের থেকে গগলসটা খুলে ফেলল। সাফওয়ানের চোখ দেখে আতঙ্কিত হয়ে গেল রুনিয়া। তোর চোখের রঙে এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ, চোখে কেমন জল জল করছে, এমন হচ্ছে কেন? মায়ের এমন আতঙ্কিত চেহারা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল সাফওয়ান, তারপর মৃদু গলায় বলল, এটা অনেকদিন আগে হয়েছে মা, তোমাদেরকে আমি দেখাইনি, তোমরা কষ্ট পাবে তাই। কিন্তু এখন আর উপায় নেই আমার কাছে কোনো। রুনিয়া ছেলের কথা কিছু বুঝলো না, অবুঝের মতো তাকিয়ে রইল। তোমাকে আরও কিছু দেখানোর আছে মা, কিন্তু তুমি হয়তো ভয় পাবে। তুমি আমাকে ভয় পেও না মা, আমি তোমারই ছেলে, আমাকে তুমি যেন ভয় পেও না। রুনিয়া কিছু বলবে বুঝতে পারছে না, ভয় কেন পাবে সেটা ভাবতে পারছে না, শুধু চেয়ে রইল। সাফন ধীরে ধীরে নিজের মুখের মাস্কটা সরালো, তারপর অসহায় চোখে তাকালো মায়ের দিকে। রুনিয়া চোখ বড় বড় করে তাকিয়েলেন। তোর ঠোঁটের কী হাল হয়েছে? আঙ্গুল দিয়ে তিনি ছুঁয়ে দেখলেন সাফনের ঠোঁট জোড়া। এমন কিভাবে হয়েছে? চোখ মুখে অবাকতার ছাপ ফুটে উঠল রুনিয়ার। সাফন কিছু বলল না, চোখের কোণায় চিকচিক করছে ওর পানি। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের হাতে স্লিম গোটালো ও গুটি কুনি পর্যন্ত উঠিয়ে রাখল। নিজের শরীরের স্কিনের অবস্থা দেখালো রুনিকে। রুনিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাফনের শরীরে ভেসে ওঠা হাতাটার দিকে।
হাতাটার দিকে হাতটা দেখা যাচ্ছে চামড়াগুলোর অবস্থা। নিজের হাত দিয়ে স্পর্শ করলেন সাফওয়ানের হাতখানা। খসখসে স্পর্শ চামড়ার ওপর দিয়ে নিজের হাতটা বুলিয়ে দিলেন। চোখে ফেটে পানি বের হলো রুনিয়ার। এসব কখন হলো? এরকম তো ছিল না আগে। এগুলো তো অনেক কম ছিল। এত এত বেড়ে গেল কিভাবে? আমাকে কখনো বলিসনি কেন? বলিসনি কেন আমাকে? সাফওয়ান নির্বিকার হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। রুনিয়া কান্নার চোখে উল্টোপাল্টা দেখছে সাফওয়ানের হাতখানা। আরও বিলাপ করে কাঁদছে নিজে নিজে। আবারও একবার দেখে নিল সুন্দর করে হাতখানা এদিক ওদিক করে। সাফওয়ান নিজের মায়ের মুখে দুহাত তুলে নিজের কাছে ফেরালো। তারপর নিজের অধৈর্যরা আলগা করে মায়ের সামনে দেখালো। রুনিয়া তাকালো সাফওয়ানের মুখের দিকে। সাফওয়ান ঠোঁট আলগা করতেই দেখা গেল ওর লকলকে তীক্ষ্ণ দাঁত দুইটা। সেই জঙ্গলি পশুদের মতো লম্বা ধারালো দাঁত দুইটা দিয়ে রুনিয়ার চোখে পড়লে চমকে উঠল তিনি। ভালো করে সেদিকে দেখলেই ডুকরে কেঁদে দিল রুনিয়া। হে কি হাল হয়েছে আমার ছেলের! হে কি হলো বাবা? আপনি কি করে গেলেন আমার ছেলেটাকে? এই অবস্থা করে দিয়ে গেলেন আমার সাফওয়ানের। আশার কাঁঠে বিলাপ শুরু করেছে রুনিয়া। সাফওয়ান রুনিয়াকে সামলালো। মা মা জোরে জোরে বলো না প্লিজ। কেউ যদি শুনে ফেলে তোমার কথা, তখন অনেক বিপদ হয়ে যাবে মা। থামো মা। তুমি এরকম করলে আমি ঠিক থাকতে পারবো না মা। চুপ করো মা, আমার কথা শোনো। রুনিয়া সময় নিয়ে অনেক কষ্টে নিজেকে সামলানো। সাফওয়ানের হাত দুটো নিজের হাতে মুষ্টি করে ধরল, তারপর চুমু খেলো। সাফওয়ান মাকে বলল, এখানে শেষ হয়নি মা, আরও অনেক কিছু দেখানো আছে তোমাকে। রুনিয়া আশার দৃষ্টিতে তাকালো ছেলের দিকে। ইশারা বুঝালেন সেগুলো দেখাতে। মায়ের ইশারা পেতেই সাফওয়ান মুখ আলগা করে নিজের কালো লকলকে লম্বা স্পর্শ জিহ্বাটা বের করলো রুনিয়ার সামনে। এই দৃশ্য দেখে রুনিয়া থমকে গেলেন যেন। উচ্চকণ্ঠে কাঁদতে নিলেন তিনি, কিন্তু তার আগে নিজের মুখে হাত দিয়ে চেপে ধরল। সাফওয়ান সেদিকে তাকিয়ে বলল, আমি আর তোমার ছেলে নেই মা। আমি পশুতে পরিণত হয়ে গিয়েছি। সামনে হয়তো আরও হব। নিজেকে নিয়ে অনেক রিসার্চ করেছি মা আমি, কিন্তু কোনো সলিউশন বের করতে পারিনি আমি। ব্যর্থ হয়েছি আমি মা। এখনও চেষ্টা করে যাচ্ছি। জানি না আদৌ সফল হব কি না, সেই সময় পাবো কি না। আমি যদি কোনো রেমেডি বের করতে না পারি, তবে আমি খুব শীঘ্রই মারা যাব মা। নইলে অন্য কোনো প্রাণীতে পরিণত হব চিরদিনের জন্য। ছেলে মুখে মৃত্যুর কথা শুনে রুমিয়ার নিজেকে সামলাতে পারল না। উচ্চ শব্দে কেঁদে উঠলেন তিনি। সাফওয়ান আর এবার বাধা দিল না। কিছুক্ষণ বিরতি দিয়ে সাফওয়ান বলে উঠল, আমি জানি আমি বেশি দিন বাঁচব না, তবে মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছা আছে মা। আমি খুব করে চাই আমার ইচ্ছাটা পূর্ণ হোক। খুব করে চাই মা। আর সেই পূরণ করতে পারো তুমি একমাত্র। তুমি আমাকে সাহায্য করতে পারো এই ইচ্ছেটায়। রুনিয়া কিছু সময় নিয়ে নিজে কান্না থামালেন, ধরা গলায় বললেন, কি ইচ্ছে তোর বল আমাকে। আমি যেভাবেই হোক তোর ইচ্ছেটা পূরণ করব। প্রয়োজনে নিজে প্রাণ দিয়ে দেব, তবু তোর ইচ্ছে পূরণ করব। ফুপিয়ে কাঁদতে লাগলেন তিনি। সাফওয়ান মৃদু হাসল। মায়ের মুখেটা নিজের হাতের তালুতে নিয়ে ধরে বলল, প্রাণ দিতে হবে না মা। তুমি শুধু রিমুকে আমার বউ করে নিয়ে আসার ব্যবস্থা করে দাও। আমি আর কিচ্ছু চাই না। রুনিয়া অবাক হলেন সাফওয়ানের আবদারে। রুমিকে বউ করতে চায় তার ছেলে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? রুমি কি কখনো বিয়েতে রাজি হবে এই ব্যাপারে জানলে? শামসুল মানবেন কখনো? আর রাফসান তো সাফওয়ানের ঘোর বিরোধী। ও কি কখনো মেনে নেবে? কিছুক্ষণ চুপ থেকে নিজের চোখের কোণার পানি মুছে নিল রুনিয়া। সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, তুই যে বিয়ে করবি আর রুমিকে বিয়ে করবি, এতে আমি প্রচুর খুশি। আর রুমিকে আমার খুব পছন্দ, কিন্তু রুমি কি রাজি হবে? ও তো তোর এই ব্যাপারে জানলে কখনোই বিয়ে করতে চাইবে না। তখন কি হবে? আর তোর মামা মামি, ওরা তো খুব ভালো করেই জানে তুই ওর জন্য ঠিক কতটা ক্ষতিকর। আর রাফসানের কথা তো বাদই দিলাম। ও তো এই ঘটনার পর থেকে তোকে দেখতেই পারে না। আর বিয়ের ক্ষেত্রে তো শামসুল আশা অবশ্যই রাফসানের মতামতের প্রায়োরিটি দিবে। মা, রিমু সব কিছু জানে, একদম সব কিছু। মায়ের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল সাফওয়ান। রুমি জানে সব কিছু? কীভাবে? কে জানিয়েছে? অবাক নয়নে তাকিয়ে প্রশ্ন করল রুনিয়া। সাফওয়ান নিজের দুই হাতে থুতনিতে ঠেকিয়ে বলল, ও জেনে গেছিল মা কিছুটা, তারপর ওকে সব বলেছি। ইভেন ও আমার চেহারাও দেখেছে। ওই প্রথম কেউ যার সামনে আমি আমার মুখের মাস্ক খুলেছি মা। আর ও যে জ্বর হয়েছিল সেটা আমাকে দেখি ভয় পেয়েছিল ও। যদি এখন আর কোনো ভয় নেই।
শেষে কথাটা বলতে গিয়ে সাফনের কণ্ঠে স্মিত হয়ে এলো কিছুটা। রুনিয়া সেটা দেখে সন্দেহের চোখে তাকালেন। এসব কবে হলো? তলে তলে এত কিছু হয়ে গেল আমার বাড়িতে, আমার চোখেও কিছু পড়ল না, আর আমি কিছু টেরও পেলাম না। কিন্তু রুনি জানলো কি করে তোর এই ব্যাপারে? আর ও জানলো কি তোকে বিয়ে করতে চাইবে কখনো? ও তো তাহলে অবশ্যই জানে যে তুই বিষধর। আর ও যদি তোর স্ত্রী হয় তাহলে তোর হাজার সতর্ক থাকবে, দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। সাফান আগের মতো করে বলল, রিমুকে নিয়ে কোনো চিন্তা করো না মা। চিন্তা হলো মামা মামি আর রাফসানকে নিয়ে। আমি যেন কোনো মূল্যে রিমুকে ছাড়বো না, ওকে যে কোনো মূল্যে বিয়ে করবই। এখন সেটা তাদের মত বা অমতে, কিন্তু তাদের মতে হলে ভালো হয়, কারণ আমি চাই না দুই পরিবারের ভেতরে আবারও সম্পর্ক নষ্ট হোক, বা রিমু ওর মা বাবার থেকে আলাদা হোক। রুনিয়া কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলেন, কিন্তু রুমি যে রাজি হবে সে বিষয়ে তুই এত শিওর হচ্ছিস কিভাবে? পরক্ষণে কিছু একটা চিন্তা করে তিনি বলে উঠলেন, এই তোরা কি প্রেম টেম করছিস না তো আবার? সত্যি করে বল। মায়ের প্রশ্নে সাফান থতমত খেয়ে গেল। মায়ের দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারল না। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে ইতস্তত করে অবশেষে বলল, মা কী সব বলছে? আমি প্রেম করতে যাব কেন? আমি জাস্ট বলছি যে রিমু আমাকে বুঝবে, তাই আর কোনো না করবে না। রুনিয়া বুড়োকুচকে বললেন, তোকে বলেছে? সাফান কি বলবে বুঝতে পারল না। চোরা চোখে এদিক ওদিক তাকালো শুধু। মায়ের সাথে এইভাবে এইসব বিষয় কখনো কথা বলা হয়নি বলে লজ্জা লাগছে ওর। কীভাবে বোঝাবে এখন মাকে? ছেলেকে এইভাবে মেয়েদের মতো লজ্জা পেতে দেখে রুনিয়া এতক্ষণ মন খারাপ ভুলে হেসে উঠল। রুমির সাথে যে তার ছেলের খুব জমে গিয়েছে এটা শিওর হয়ে গেলেন। সাফানের মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে বলল, আমি তো ভাবতেই পারিনি তোকে দিয়ে এইসবও হবে। সারাক্ষণ যেভাবে মুখ গোমরা করে রাখিস, বুড়ো কুচকে সাথে থাকিস, তাতে তো আমারই ভয় লাগে। রুনিয়া এবার নিজের চেয়ারটা সাফানের দিকে একটু এগিয়ে নিয়ে এসে বলল, কিভাবে কি হলো বল না? রুমসের সাথে তোর সবসময় তো খ্যাক খ্যাক করতে দেখলাম, এর মাঝে কিভাবে কি হলো? মায়ের এমন আগ্রহবাক চেহারা দেখে মনে মনে খুব হাসি পেল সাফওয়ানের, কিন্তু বাইরে থেকে সেটা প্রকাশ করলো না। তাড়াতাড়ি নিজের চেহারাটা ঢেকে ফেলল সে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর তারপর নাস্তার ট্রেটা হাতে নিয়ে বলল, তুমি তোমার মেয়ে থেকে শুনে নিও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু বলতে পারবো না। তারপর রুমে ঢুকে দরজাটা দিয়ে দিল। রুনিয়া ছেলের এহেন অবস্থা দেখে অবাক হলেন, সাথে খুশিও হলেন। কিন্তু রুমিকে রাজি থাকলে তিনি শামসুল বা আয়শাকে কীভাবে রাজি করাবেন সেটা ভাবছি। ওরা কখনো রুমিকে সাফানের হাতে তুলে দেবে না। তখন কি হবে? আর তার ছেলের এই অবস্থা তো কখনই বিয়ে হবে না। কে চাইবে তার মেয়েকে যমদূতের কাছে থাকুক? কিন্তু দমে গেলেন না রুনিয়া। শামসুলের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। কি হবে সেটা পরে দেখা যাবে, আগে কথা বলে দেখতে হবে। বিকেলে শাফিন চলে গেল বাড়িতে। শামসুল অফিস থেকে এসে নিজের রুমে ঘুমাচ্ছে। সে রুমে বসে ফোন চাপছে। শাফিন চলে যাওয়ার পর ওর ভালো লাগছে না। বাড়িতে একা একা বোর হচ্ছে শুধু। রাফসান ভাই আসলে কয়েকদিন পর তখন ঘুরতে পারবে, কিন্তু ও যা বলেছে তাতে ওর সাথে আর কথা বলার ইচ্ছা নেই রুমাইশার। ঘুরতেও যাবে না কোথাও এবার। আর মায়ের সাথে এই নিয়েও কথা বলতে হবে। এই কথা মা ছাড়া কেউ লাগায়নি রাফসানের কানে। এইসব ভাবতে ভাবতে আয়শা এলেন রুমাইশার রুমে। রুমে ঢুকে দরজাটা লক করে দিলেন। রুমাইশা ফোন রেখে মায়ের দিকে তাকালো। মা হঠাৎ দরজা লক করছে কেন? অবশ দৃষ্টিতে তাকিয়ে রইল আয়শার দিকে। আয়শা এসে বসলেন রুমাইশার সামনে। মুখটা ওনার থমথমে। রুমাইশা মাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, কিছু বলবে মা? কোনো সমস্যা হয়েছে? আয়শা উত্তর করল না ওর কথায়। পরক্ষণে তাতে দাঁত চেপে সপাটে একটা চড় মেরে দিলেন রুমাইশার বাগালে। চড় খেয়ে রুমাইশা মুখটা ঘুরে গেল অন্যদিকে। থতমত খেয়ে গেল ও। হাতটা চড় খাওয়ার জায়গা দিয়ে মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আয়শা ওকে কেন বা মারল ওর মাথায় আসছে না। আয়শা ধালো দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রুমাইশা আমতামতা করে বলল, আমাকে মারলে কেন মা? কথা শেষ না করতে আরেকটা চড় পড়ল ওর মুখে। রুমাইশা ছিটকে পড়ল যেন। মায়ের দিকে অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে রইল ও। মা তাকে শেষ কবে মেরেছিল মনে পড়ছে না ওর। সেই মা ওকে আজ কেন মারল? তোকে মারলাম কেন তুই বুঝতে পারছিস না মোটেও? রাতে গিয়েছিল তোর রুমে? কার সাথে শুয়েছিলিস তুই? দিনে দিনে নষ্ট হয়ে মেয়েদের মতো হয়ে যাচ্ছিস। আমাদের চোখের সামনে দিয়ে তুই ছেলে ঢোকাচ্ছিস ঘরে, আবার আমাকে জিজ্ঞেস করছিস তোকে কেন মারলাম? কে ছিল বল? ওই ছেলে কে ছিল?
ভোরবেলায় তোর রুম থেকে বের হয়েছে। সাফিনের নাম নিবি না, সাফিনকে আমি দেখলেই চিনি। কে ছিল বল? কার সাথে শুয়েছিলি তুই? কার সাথে শুচ্ছিস? মায়ের কথায় রুমেশে যেন জমে গেল। ও এখন মাকে কিভাবে বোঝাবে ওদের ভেতরে ফিজিক্যালি কিছু হয়নি? মা কি বিশ্বাস করবে কখনো? কখনোই করব না। অসহায় হয়ে চোখের পানি ফেলতে লাগলো ও। আয়েশা রেগে গেলেন অনেক। ডান হাত দিয়ে রুমেশের চোয়াল চেপে ধরে বলল, একদম ন্যাকামি কান্না করবি না। কে ছিল ওই ছেলে? এখনই বল, কার সাথে তুই ওই রকম নোংরা সম্পর্ক চালাচ্ছিস? ব্যথা কুকুরে গেল রুমাইশা, তবু কাঁদতে কাঁদতে বলল, মা তুমি যা ভাবছো সেরকম কিছুই না। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তোর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। তুই নাম বল ওই ছেলের, পড়ে যা বল। কার বুকের পাটা যে আমার বাড়িতে এসে আমার সামনে দিয়ে আমার মেয়ের সাথে নোংরামো করছে, নাম বল এক্ষুনি। ঝাঁঝালো গলায় বলল আয়েশা। এমন সময় বাইরে আয়েশার ফোন বাজতে শোনা গেল। আয়েশায় রুমেশার মুখ ছেড়ে দিয়ে ওই দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বাইরে গেল। যাওয়ার আগে বলে গেলেন, আমি আসছি এক্ষুনি। তোর বলা লাগবে তুই কার সাথে ছিলি, কি করছিলি। রুমাশা ফোপাতে লাগলো। ও কিভাবে সাফানের নাম বলে দিবে? সাফানকে তো কেউই পছন্দ করে না বাসায়। এখন ও কি করবে? কিভাবে ভুলবে মাকে সাফানের কথা? বিপদ যেন ওর শেষই হচ্ছে না, একটার পর একটা লেগেই আছে। ও কি করবে এখন? সাফানের কথা শোনার সাথে সাথেই তো মা ফুপ্পির কাছে ফোন দিবে শিওর। তাহলে ফুপ্পি কি ভাববে? ফুপ্পিও কি তাকে নোংরা ভাববে? আয়শা বাইরে গিয়ে ফোন দেখলো। রুনিয়া ফোন দিয়েছে। আয়শা নিজে কণ্ঠ স্বাভাবিক রেখে ফোন ধরল। ওপাশ থেকে রুনিয়া সালাম দিল। আয়শা সালামের উত্তর দিলেন। কুলস বিনিময় করে রুনিয়া বলল, শামসুলের কাছে ফোন দিলাম, তাও ফোন তুললো না, তাই তোর কাছে দিয়েছি। আপা ঘুমিয়েছে সে, মনে হয় ফোন সাইলেন্ট করা, এই জন্য টের পায়নি। গুরুত্বপূর্ণ কিছু নাকি দিব আপনার ভাইয়ের কাছে ফোন? না থাকুক, ওর ঘুম ভাঙানোর দরকার নেই এখন। উঠলে বলল আমি ফোন দিয়েছিলাম, কথা বলার আছে কিছু। আচ্ছা আপা, তা রাখছি তাহলে, বলেই আশা ফোনটা কেটে দিলেন। ফোনটা কেটে আবারও রুমেশের রুমে ঢুকলেন। রুমেশা ফোপাচ্ছে। দরজা লক করে আবারও বসলেন রুমেশের সামনে। রুমেশা তাকিয়ে আছে নিচের দিকে। আয়শা ঝাঁঝালো কণ্ঠে বলল, এই তাকা আমার দিকে। নিচে কি দেখছিস তুই? আমার দিকে তাকা। এত নষ্ট হয়ে গিয়েছিস কবে থেকে বল? আর ওই ছেলে পরিচয় বল। কিচ্ছু লুকাবি না তুই। কে ছিল ওই ছেলে? আমাদের চেনা জানা কেউ তো এত লম্বা নয়, বল কেউ। লম্বা পয়েন্টটা মনে পড়তেই আয়শা চমকে উঠলেন। তারপর জানা গলায় বলল, সাফন ওইটা? ক্রোধান্বিত রুমেশাকে একটা ঝাঁকিতেই জিজ্ঞেস করলো, সাফন ওইটা? সত্যি করে বল, ওইটা সাফন কি না? রুমেশা কাঁদতে কাঁদতে উপর নিচ মাথা নাড়ালো। তারপর কেঁদে কেঁদে বলল, তুমি যা ভাবছো এমন কিছু হয়নি মা, বিশ্বাস করো। আয়শা যেন অভক্তি এসে গেল রুমেশার ওপর। ঘেন্না নিয়ে তিনি বললেন, ছি ছি ছি, এতটা নিচে নেমে গেছিস তুই? সারা জীবন ভাই ডেকে এসে এখন তার সাথে রাতে একসাথে থাকছিস? ছি, তোকে আমার মেয়ে বলতে ঘেন্না লাগছে। ওকে চিনিস তুই? ওর সম্পর্কে জানিস কিছু? ও কি করতে পারে সেটা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ও কতটা ভয়ঙ্কর হতে পারে সে সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর? এই দাগ, এই যে গলায়। রুমেশা গলার বা পাশের দিকটা আবছা ছোপ ছোপ দাগ দেখিয়ে বললেন তিনি, এই দাগ কি করে হয়েছে তুই জানিস না? তোকে তো মেরে ফেললে ছিল বলতে গেলে ছোটবেলাতে। বিষ, ওর দাঁতে বিষ। আমার কথা বুঝতে পেরেছিস তুই? তোকে মেরে ফেলতেও ওর 2 মিনিট সময় লাগবে না। রুমেশা চোখ মুছে নিল। হঠাৎ করে যেন সমস্ত ভয় উড়ে গেল। ভয়ের জায়গায় দ্বিগুণ সাহস এসে ভর করল। আশার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমি সব জানি, কিভাবে কি হয়েছে আমি সব জানি। আর আমি এসব জেনে ওকে ভালোবেসেছি। আর আমাদের ভেতরে কিছু হয়নি। ও ঘুম আসছিল না, তাই আমার কাছে এসেছিল। জড়িয়ে ধরেছে শুধু, আর চুমু খেয়েছিল, আর কিছু না। আয়শা চোখ মুখ খিচে অন্যদিকে ঘুরিয়ে নিলেন। কতটা নির্লজ্জ হলে মানুষ মায়ের সামনে এইসব বলতে পারে? কিসের ভালোবাসা তোদের? এসব ভালোবাসা না, নষ্টামি। রুমেশা আবারও শক্ত গলায় বলল, মা মোটেও এইভাবে বলবে না। সাফন ভাই আমার জন্য কি করেছে একসময় তোমরা সবাই জানো। আর ও এখন তেমনও আছে। আমার গায়ে ও কোনো আঁচ লাগতে দেবে না। ও আমায় যথেষ্ট ভালোবাসে, আমিও তাই। ও কেমন মন মানসিকতার মানুষ সেটা আমার সাথে সাথে তোমরাও জানো। তাই অপবাদ দিও না। আমি একেবারে বলে দিয়েছি আমাদের মাঝে কিছু হয়নি, তারপরে তোমরা আমাকে বিশ্বাস করছো না? তো যদি বিশ্বাস নাই হয় তাহলে তুমি যা ভাবছো তাই হয়েছে। আশায় রুমেশের এমন কথায় আরও সপাটে একটা চড় বসালেন ওর গালে।
তারপর রুমাইশার হাত থেকে ফোনটা নিয়ে একটানে ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেল ও রুম থেকে।